হ্যাঁ, এত ন্যায় নীতির কথা বলে না জামাত ইসলাম, এত ন্যায় নীতির কথা বলে। সংগ্রাম দৈনিক, তাদের একটা পত্রিকা আছে দৈনিক সংগ্রাম, সংগ্রামের সার্কুলেশন কত বলেন আপনি? 2,01,100, 2,01,100। আচ্ছা, বিএনপির একটা পত্রিকা আছে দিনকাল, ওনারা তো ন্যায় নীতির পরাকাষ্ঠা আমাদের ক্ষমতায় পাঠাইছে, এটার মালিকও তারেক রহমান সাহেব। আমি তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করি, ভাই দিনকালের সার্কুলেশন কত বলেন? কে কিনে দিনকাল? 2,90,000 সার্কুলেশন দিনকালের। ভাই এগুলি একদম কাঁচা মিথ্যা কথা। দম বন্ধ করে আসলে গণমাধ্যমকে দেখি একটা দেশের, মানে এখন একটা দেশের বলতে বাংলাদেশের, কিন্তু সেইখানে আমি যেটা দেখি যে কিছু তো আছেই সরকার থেকে চাপায় দেওয়া বিভিন্ন রকম হুমকি ধামকি বিজ্ঞাপন, সেই তো আসে, কিন্তু কিছু বিষ কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে পান করি। সেটা আমি ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে সেই ইচ্ছা করে বিষের পান আমি বলি যে জনাব তারেক রহমান যখন দেশে ফিরছিলেন তখন তার প্লেনটা কোথায় আসে ক্লিক করলে দেখতে পাবেন জাতীয় রিপোর্ট, তো আমরা দেখছি, ওটা তো আর নিশ্চয়ই কেউ বলে দেয় না, এত ক্রিয়েটিভ আইডিয়া কারো মাথা থেকে বাইরে নেই যে ভাই এটা করেন। আর প্রিন্ট মিডিয়ার একটা বিশের জায়গা হইল, ভাই আপনি কি পার্লামেন্টে যে দিছে, আমি একটার কথাও বলতে চাই না, কিন্তু আপনি কি একটু দেখছেন যে কোন পত্রিকার কত সার্কুলেশন, সেই সার্কুলেশন নাম্বার আসছে আর কি, এর মধ্যে মানে কাদের সার্কুলেশন এখন কোন জায়গায় দাঁড়ায় আছে, এবং আমরা তো সবাই গণমাধ্যমে ছিলাম বা আসি, সংবাদপত্রে তো দীর্ঘকাল কাজ করছি, এইটা যে আমরা করি আবার নিজেদেরকে সাংবাদিক হিসেবে দাবি করি, এটা কিরকম? এটা একটু বলবেন কামাল ভাই, একটু বলবেন মাসকাত ভাই। মাসকাত ভাই অবশ্য অফিসার সাংবাদিক, মানে উনি তো আমাদের মতো মাঠের সাংবাদিক না, উনি রিপোর্টার্স ইউনিটি বা প্রেস ক্লাব ওরকম করে দেখি নাই। মাসুদ কামাল ভাই প্রেস ক্লাবে খুব বেশি না গেলেও রিপোর্টার্স ইউনিটির জন্মলগ্ন থেকে প্রেস ক্লাবে পরে দিয়ে গিয়া যেখানে আর কি লোকেরা বসে সেই জায়গাগুলি তো আমরা দেখছি। আমাদের কি একটু লজ্জা লাগে? আপনি লজ্জার কথা বলতেছিলেন বলে এটা আমার শেষ প্রশ্ন, আমাদের কি একটু লজ্জা লাগে আমরা যখন আমাদের সার্কুলেশনটা 2,70,000 বলি, একটি পত্রিকার আমি নাম বললাম না, ওরা যদি 270 কপি বেচে, ওরা 270 কপি বেচলে আমি কোনোদিন বাংলাদেশে আসবো না। ভাই আমি আপনাকে বলি, দৈনিক চিত্রের নাম শুনছেন? দৈনিক চিত্র এইবার দেখলাম, এইবার শুনলাম, দেখলাম, পড়লাম। দৈনিক চিত্রের সার্কুলেশন হলো 1,41,100। ধরা যাক আমরা আদিম যুগে আছি, আমার বিশাল একটা রোগ হয়েছে, আমার কবিরাজ বলল যে দৈনিক চিত্র এরা ফার্স্ট পেজটা মানে মুড়াইয়া একটা তাবিজের মধ্যে ঢুকাইয়া পানির মধ্যে চুবাইয়া খাইলে আমার রোগ ভালো হবে। আপনি নিশ্চিত থাকেন আমার মৃত্যু হবে, কারণ এই পত্রিকা খুঁজে পাওয়া যাবে না, তো আমার মৃত্যু হবে এর অভাবে। এর সার্কুলেশন কত বলেন আপনি? আচ্ছা, এখন দৈনিক চিত্রে গণকণ্ঠ একসময় ভালো পত্রিকা ছিল, সেটারও সার্কুলেশন 1,41,000। বাংলাদেশ সমাচার সার্কুলেশন 1,41,000। আমি মাঝে মাঝে এটা আমি করে রাখছি, ডাউনলোড করে রাখছি দেখার জন্য। আমার বার্তা 1,51,000। আপনি 2 লাখ সকালের, আপনি 2,70,000 দিকে আর উঠেন, মানে আমি জানি না আপনি উঠবেন কিনা, যাই হোক আপনি নামগুলি বলেন। সমাচার বাংলাদেশ দেখেন, এই যে সংগ্রাম, হ্যাঁ, এত ন্যায় নীতির কথা বলে না জামাত ইসলাম, এত ন্যায় নীতির কথা বলে। সংগ্রাম দৈনিক, তাদের একটা পত্রিকা আছে দৈনিক সংগ্রাম, সংগ্রামের সার্কুলেশন কত বলেন আপনি? 2,01,100, 2,01,100। আচ্ছা, বিএনপির একটা পত্রিকা আছে দিনকাল, ওনারা তো ন্যায় নীতির পরাকাষ্ঠা আমাদের ক্ষমতায় পাঠাইছে, এটার মালিকও তারেক রহমান সাহেব। আমি তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করি, ভাই দিনকালের সার্কুলেশন কত বলেন? কে কিনে দিনকাল? 2,90,000 সার্কুলেশন দিনকালের। ভাই এগুলি একদম কাঁচা মিথ্যা কথা, মানে মিথ্যা তো একটু শুকায় টুকায় যায়, এটা একদম কাঁচা। তাহলে কাঁচা মিথ্যা কথাগুলি আমাদের সরকার দিচ্ছে, কেন দিচ্ছে জানেন? এটা হলো ঘুষ। এটা হলো প্রত্যেকটা সরকার এই ঘুষ দিয়ে আসছে, যে আমরা তোমাদের এই সার্কুলেশন দিলে কি হয়, বিজ্ঞাপনের রেট বাড়ে, কলাম ইঞ্চি বিজ্ঞাপন, এই টাকাটা তোমাকে দিব আমি, তুমি সারাক্ষণ আমার স্তুতি গাইবা। এবং এই লোকগুলি সচিবালয়ে যায়, অ্যাক্রিডিটেশন কার্ড পায়, যে একটু তদবির করে, ঠিক আছে তদবির তোমরা করো, করে কিছু করে এটা খাও। এখন যখন মালিক তদবির করে তখন তো বার্তা সম্পাদক বলে আমি বাদ রাখবো কেন, চিফ রিপোর্টার বলে আমিও করি, রিপোর্টার বলে যে আমিও করি, সবাই আবার নিজস্ব একটা করে কোরআন করে নিচ্ছে, অ্যাসোসিয়েশন করে দিচ্ছে, ওই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারাও করে। মোটামুটি একটা ধান্দাবাজির একটা মোটামুটি মানে হাট বাজার। আপনি তো দিনকাল সংগ্রামের কথা বললেন, আমি লিস্ট দেখছি, ওই লিস্টের মধ্যে জনকণ্ঠ ঢুকছে, যেহেতু জনকণ্ঠের মালিকানা চেঞ্জ হয়েছে সেইটার আবার একটা প্রভাব আছে এই লিস্টের মধ্যে, এই সার্কুলেশন আছে। কারণ আমি একটা কথা বলি, আমার মনে আছে ডয়েচে ভেলেতে ওই সময় আপনাকেও ইন্টারভিউ করা হয়েছিল, আমাদের যে ঢাকায় যিনি ছিলেন ডয়েচে ভেলে করেসপন্ডেন্ট হারুন ভাইকে আমি বললাম যে
করোনার সময় এই পৃথিবীর সকল সংবাদপত্রের সার্কুলেশন কমছে, কিন্তু আমার কাছে আজকে যে কাগজ, সেই কাগজে বাংলাদেশে কমে নাই। তো প্রথম আলো সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদকের কাছে জিজ্ঞেস করো যে কোন জাদু বলে, হারুন ভাই আপনি একটু জিজ্ঞেস করেন, কোন জাদু বলে উনাদের সার্কুলেশন একই থাকলো? কারণ আমি তো একটু একাডেমিক জায়গায় একটু কাজ টাজ করি, এটা নিয়ে আমি একটা একাডেমিক পেপারও লিখবো, রয়েছে বলে তো লিখবই, একটা একাডেমিক পেপারও লিখবো যে সারা পৃথিবীতে নিউ ইয়র্ক টাইমসের, লস অ্যাঞ্জেলস টাইমসের, গার্ডিয়ানের, মিররের, মেইলের সব কিছুর সার্কুলেশন কমলো, প্রথম আলোর বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিদিনের কোনো সার্কুলেশন কমে নাই, একটিও কমে নাই। এটা কেমনে সম্ভব? কিন্তু তারা কেউ কথা বলেন নাই। এই যে কথা বলেন নাই, এইটা কিন্তু যে আপনি বললেন না ছোট ছোট জায়গায় কইরা, সবাই কিন্তু এই কাহিনীর মধ্যে আছে। এটা হলো আপনার একটা সম্মিলিত মিথ্যাচার, এবং এটা হলো একটা সম্মিলিত মিথ্যাচার। এবং আমি এই প্রত্যেকটা পত্রিকার সম্পাদককে আমি এখানে বসে ওপেন মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করতে চাই। এরা সবাই মিথ্যাবাদী, 2টা 5 টাকা 5 টাকা 10 টাকার জন্য তারা মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা তারা মানে। মাসকাত ভাইয়ের কথাটা একটু শুনবো, কারণ মাসকাত ভাই হচ্ছে ওই অফিসারের জায়গা থেকে, যারা সাইন করে তাগো জায়গা থেকে এটা বলবেন। আমরা একটু সাংবাদিকের জায়গা থেকে বলি, 2টা বিএফএ যে আছে, 2টা ডিউ যে আছে, একটা আওয়ামী পন্থী একটা বিএনপি পন্থী। আমি সংগ্রাম করে আমি দাবি করছিলাম যে কেন আমি 2টাতেই থাকবো না, যদি তোমরা আমার থাকা হয়। ওই জায়গা থেকে যিনি আওয়ামী পন্থী বিএফএজ এর বড় নেতা আর যিনি বিএনপি পন্থী বিএফএজ এর বড় নেতা, তারা দুইজন মিলে এটা আবার ইন্সপেকশন করেন, এবং ইন্সপেকশনে তাদের এটা থাকে একই সাথে। আমাদের একজন সাংবাদিক উনি মারা গেছেন, তিনি ... আর ... এই দুজনের নাম করে বলছিলেন একই বৃন্তে 2 ফুল। যখন তারা পরস্পরের উপর খুবই মারাত্মক মানে ঝগড়াঝাটি আর কি, বিএনপি আওয়ামী লীগ। আমরা একটু মাসকাত ভাইয়ের কাছে জানতে চাইবো যে মাসকাত ভাই, আপনি তো সরকারি চাকরি করছেন, এই সার্কুলেশনটার মাপার ক্ষেত্রে সরকারের আসলে ওই যে চলচ্চিত্র প্রকাশনা ব্যুরো বা ডিএফপির আসলে কোনো মানে মেকানিজম আছে কিনা যে তারা এটা দেখতে পারে? যে যেমন আমি কিছুদিন একটা দৈনিক পত্রিকার সম্পাদক ছিলাম, আমার কাছে কিন্তু মেকানিজম ছিল ঢাকায় কয় কপি বিক্রি হইতেছে সেটার প্রকৃত চিত্র জানার বা দেখার। এই মেকানিজম ডিএফপির কাছে আছে কিনা বা যারা দিচ্ছে তাদের কাছে আছে কিনা? আপনি খেয়াল করেন যে আসলে কিন্তু যেটা করা হয় যে ওই সরকারি একজন কর্মকর্তা হয়তো থাকলেন সদস্য সচিব হিসেবে কমিটিতে, কিন্তু এখানে এক্সপার্ট হিসেবে কিন্তু সাংবাদিকদেরকেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, যাদের কথা আপনি বললেন আর কি। এখন সমস্যাটা হচ্ছে এই এক্সপার্টদেরকে নিয়ে, যে যাদের ইন্সপেকশনে যেতে হচ্ছে, যারা গিয়ে এই ব্যাপারগুলো খোঁজ খবর নিয়ে আসবেন, এই তদন্তগুলো করবেন, তারা গিয়ে এই কাজটা ঠিক মতো করতে পারছেন না। এখানে নিশ্চয়ই সরকারি যারা রয়েছেন তাদেরও কিছু লাভালাভের ব্যাপার আছে। আর একটা ব্যাপার এখানে একটু উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে যে যেমন ধরেন যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলের লোকেদের যেমন স্থানীয় সরকার পর্যায়ে বিভিন্ন ধরনের ডোনেশন, টাকা পয়সা একটা ভাগ করে দেওয়া হয় দলীয় ভিত্তিতে। এই সাংবাদিকতার ক্ষেত্রেও তো সেটা আছে, যে ধরেন যেগুলো একটু প্রো আওয়ামী লীগ সংবাদপত্র এইরকম আর কি, অনামনি যেগুলো অখ্যাত, তাদেরকে আওয়ামী লীগ আমলে বিজ্ঞাপন পাইয়ে দেওয়ার চেষ্টা। আবার বিএনপি আমলে এই বিএনপি প্রো বিএনপি যারা, সে এরকম অখ্যাতদেরকে একটা সুযোগ করে দেয়া। এইখানে ব্যালেন্সটা অনেক সময় ওই যে সাংবাদিক নেতাদের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির যারা থাকেন তারা করে থাকেন। তো আসলে কিন্তু এক্সপার্টরাই, মানে এই সাংবাদিকরাই কিন্তু নির্ধারণ করেন জিনিসটা। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে যে ওই ব্যাপারটাকে তত্ত্বাবধান করে ও তাদের রাখা মতামত অনুযায়ী সেটাই পাঠিয়ে দেওয়া বা এই রিপোর্টটা পেশ করা। কাজেই এক্সপার্ট হিসেবে যাদেরকে আনা হচ্ছে সাংবাদিকরা, আমার কাছে মনে হয় যে তারা যদি একটু নৈর্ব্যক্তিক হতে পারেন, নিরপেক্ষ হতে পারেন, তাহলে এই মানে পুকুর চুরিটা চলে যাবে। এবং এটা তো এখন দেখতেও খারাপ লাগছে। এই যে লিস্টটা পড়লেন মাসুদ কামাল ভাই, আমরা তো এটা বুঝতেই পারলাম যে তার মানে ডিএফপি যেটা করেছে সেটা কাল্পনিক রিপোর্ট এখানে তারা দিয়েছে, এবং তার ভিত্তিতে ডিস্ট্রিবিউশন হচ্ছে জনগণের অর্থ। সেটা তো হতে পারে না। সেটা আমার মনে হয় যে তথ্য মন্ত্রণালয়ে এখন তো ভালো তথ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো এদিকে মনোযোগ দিবেন এবং এই দুর্নীতিটা, ডিএফপির এই দুর্নীতিটা বন্ধ করা উচিত।
এই বিজ্ঞাপন দুর্নীতি। আমার শেষ প্রশ্ন, মানে এটারই লেজ আর কি, মাসুদ খান ভাই নজর দিবেন বলতেছেন জহিরুদ্দিন স্বপন ভাই, এটা কি আসলে নজর দিবেন? এটা কি বন্ধ হবে? উনি বন্ধ আমার মনে করতে হয়- পারবেন না। আমি আমি উনি আমি বন্ধ- মাসুদ ভাইয়ের কাছে, হ্যাঁ উনি পারবেন, আপনি ও মনে মাসুদ করছেন? ভাই, না না আগে না, বলুন, না। উনি বলুন। জি, উনি না, বলুন। মাসুদ ভাই বলেন। আমি বলবো? কে বলবেন? আচ্ছা, হ্যাঁ, জি আমি মাসুদ ভাইয়ের কথা শুনতেই আসলে আগ্রহী এই ব্যাপারে, কারণ আমি তো বললামই। জি কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে উনি পারবেন? উনি পারবেন না। আমি জহিরুদ্দিন স্বপন ভাইকে ব্যক্তিগতভাবে চিনি, যথেষ্ট ভালো মানুষ। আমার সঙ্গে তার মানে ব্যক্তিগত আলাপ চাইতা বহুবার হয়েছে। আমি ওনাকে পছন্দও করি, ছাত্রনেতা ছিলেন, বাট উনি পারবেন না। ওকে, উনি পারবেন না এই কারণে, এর সঙ্গে এত লোক জড়িত। প্রথমত পারবেন না, ওনার নিজের যারা আমলাতন্ত্র আছে তারা তাকে পারতে দেবে না, কারণ এখান থেকে অনেকেই কিন্তু টাকা পায়, সরকারি বিজ্ঞাপন কিন্তু অনেক। আচ্ছা, আবার প্রত্যেকটা পত্রিকা এর সঙ্গে জড়িত, প্রত্যেকটা পত্রিকা। আমি তো বললাম একটু আগে আমি বলেছি যে সবগুলি পত্রিকার সম্পাদককে আমি মিথ্যাবাদী বলেছি। তারা এই করুক, তারা রাগ করে না কেন? এই মাসুদ কামালের মতো একটা ফালতু লোক আমাদেরকে মিথ্যাবাদী বলতেছে, পাতা দেনা ভাই, তারা রাগ করে না কেন? পাতা দেনা ভাই, কেউ রাগ করবে না, পাতা দেনা ভাই, কেউ রাগ করবে না। আমাকে তারা মনে করে যে রাস্তার কুকুর তো ঘেউ ঘেউ করতেই পারে, করুক না, অসুবিধাটা কি? আমি তো লজ্জা পেলে আমার টাকা কমে যাবে। আমরা কাজে আমার নির্লজ্জ হওয়াটা আমার জন্য আরামদায়ক। আমরা করোনার সময় ওরা অনেক কাজ করতেছেন। আমরা করোনার সময় পজিটিভ প্রশ্ন করে তো পারি নাই যে কিভাবে সার্কুলেশনটা ঠিক রাখলেন। এখন কোশ্চেনটা হলো আপনার এটা, এরা কেউ এদেরকে আবার ওই জহিরুদ্দিন স্বপন ভাই ভয় পাবেন যে আমি যদি করি তাহলে মতিউর রহমান যদি মন খারাপ করেন, যদি মাহফুজ আনাম মন খারাপ করেন, তাহলে তো আমার বিরুদ্ধে সমস্যা হবে। কাজে ওনারা ভয় পাবেন। এই ক্ষেত্রে যেটা করণীয় সেটা আমি বলি আপনাকে, করণীয় কিন্তু একটা আছে। সেই করণীয় হলো গিয়ে যে সরকারি বিজ্ঞাপনটাই বন্ধ করে দেন। হ্যাঁ, সরকারি বিজ্ঞাপন বলে কিছু কই সরকারি বিজ্ঞাপন স্যার? টিভি চলে না? হ্যাঁ, টিভিতে সরকারি বিজ্ঞাপন পায়, অনলাইন করে সরকারি বিজ্ঞাপন পায়। কিন্তু সরকার বিজ্ঞাপনটা দিবে না? দিবে তো, দিতে তো হবে। দিবে, সরকার দিবে, ওটা বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে দিবে সরকার। ওকে, ওই আপনি আবার সেখানে তো আবার আরো জটিল হয়ে যেতে আবার পারে। এটা এশিয়াটিক হবে না, আবার এটা এশিয়াটিক, আবার এটা গ্রে। তাহলে এখন ওইটা তারা দেখবে, তারা তাদের মতো করে হিসাব করে। কারণ এইটা যখন আপনি করবেন, আপনি আমাকে একটা কথা বলেন, যদি সরকারি বিজ্ঞাপন ছাড়া যদি টেলিভিশন চলতে পারে, যদি অনলাইন গুলি চলতে পারে, অনলাইন পোর্টাল গুলি চলতে পারে, তাহলে এইটা কেন চলতে পারবে না? পারবে না কেন? পারবে না কেন? আমরা দুস্থ গরিব মেধাবী সাংবাদিকরা গিয়ে যে বলবো যে ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য চাপ দিব, মালিকরা তো জানে আমাদের মতো লোক ৫,০০০ টাকা দিয়েও পাবে, ওয়েজ বোর্ডের চাপেই না আমারে ৫০,০০০ টাকা দেয়, তাই না? আমরাই তো গিয়ে তখন ঢাকা শহরে, শুনেন আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলি, ঢাকা শহরে 90% লোক, 90% সাংবাদিক ওয়েজ বোর্ড পায় না। 90%। ফ্যান্টাস্টিক, মানে আমার মানে ফেয়ার এনাফ। এটা একটা খুবই সত্য কথা যে আসলে ওয়েজ বোর্ড পায় না। যে ওয়েজ বোর্ড কখনোই শুরু থেকে পর্যন্ত কখনোই 10% এর বেশি সাংবাদিকের জন্য প্রযোজ্য হয় নাই, সেই ওয়েজ বোর্ড থাকার কি অর্থ আছে বোঝান তো আপনি আমারে। আচ্ছা, আমরা মাসকাত ভাইয়ের কাছ থেকে একটু শেষ কথা শুনতে চাই। মাসকাত ভাই, সরকার যদি বিজ্ঞাপন না দেয়, সেটা অন্য কোনোভাবে ওয়েবসাইটে দিয়ে বা পত্রিকা এটা না করে, এই ব্রিটিশ আমলের রুল কি চেঞ্জ করা যায় কিনা, যে কোনো কিছু টেন্ডার করতেই হবে পত্রিকায় দিয়ে, বা কোনো জমি দখল করলে কোনো নোটিশ দিলে সেটা পত্রিকায় দিতে হবে, সমন জারি করলে পত্রিকায় দিতে হবে, এগুলি আসলে বন্ধ করার উপায় আছে? ডিজিটাল যুগে তো এগুলো সরকারি ওয়েবসাইটেই হয়ে যাওয়ার কথা, তাই না? প্রত্যেকটা দপ্তরের তো নিজস্ব ওয়েবসাইট রয়েছে, ওই জায়গাটাতেই আসলে আমাদেরকে যেতে হবে। এখন কতদিনে আমরা যেতে পারবো এটা তো আসলে ঠিক কথা বলছে। আমি ইংল্যান্ড আমেরিকার পত্র পত্রিকায় তো এই সরকারি বিজ্ঞাপন দেখি না, নাকি আমি দেখতে পাই না, আল্লাহ জানে। না, ওখানে সরকারি বিজ্ঞাপনের চেয়ে ওই পার্সোনাল বিজ্ঞাপনই বেশি, ক্লাসিফাইড